Haunting Headline Season 2 Part 25 Chapter 25 দ্য ডায়মন্ড। তোমায় কোথাও নিয়ে যেতে পারি? জেড জিজ্ঞাসা করে। আমি গ্যারাসি গোসল সেরে বাথরুম থেকে বেরিয়ে এসি। ভেজা জট পাকানো চুলে ব্রাশ চালাচ্ছি। একটা বড় জটে আটকে গেলেও কোনো চিন্তা না করে টেনে ছিঁড়ে ফেলি। বেবি, তুমি তোমার চুলকে কষ্ট দিচ্ছ, আমাকে ব্রাশ করতে দাও। হেরে যাওয়ার মতো করে কাঁধ নামিয়ে তার কাছে গিয়ে বসি। তার ছাড়ানো হাঁটুর মাঝে মেঝেতে সে আমার হাত থেকে ব্রাশ নিয়ে খুব যত্ন করে ভেজা চুলের মধ্যে চালাতে থাকে। ধীরে ধীরে জট সারিয়ে দেয়। ভালো লাগছে, কিন্তু উপভোগ করার মতো মন নেই। আরও 2 সপ্তাহ কেটে গেছে প্রতিদিন মানসিক লড়াই। শেষমেশ জানা গেল সেসব লোকের একজন আমাকে ক্লাইমাডিয়া দিয়ে গেছে, যা হাড়ের ভেতর গেঁথে থাকা ঘৃণার অনুভূতিটাকে আরও পাকা করে দিয়েছে। আমি কেঁদে কেঁদে জেডকে আমার রিপোর্টের কথা বলেছিলাম, আর তখন সে যেরকম সহানুভূতিশীল ছিল, তাতে আমি আরও বেশি কেঁদেছিলাম। এখন ওটা ঠিক হয়ে গেছে, কিন্তু ভেতরে সেই নোংরা লাগা ভাবটা এখনও রয়ে গেছে। জেড ইংরেজি ভাষায় প্রায় সব শব্দ ব্যবহার করেছে আমাকে বোঝানোর জন্য যে আমি বিকৃত নই। সে আমাকে অন্য চোখে দেখে না, কিন্তু তাতে আমার নিজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলায়নি। জেড ঠিকই বলেছিল সুখ ক্ষণস্থায়ী। তবুও গত কয়েক সপ্তাহে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে যেন অন্তত কিছু শান্তি আমি ধরে রাখতে পারি। ব্রাশ করা শেষ করে সে সেটি বিছানায় রেখে দেয় এবং আমার চুল কুঁচিয়ে ধরে। আমি প্রায় গলায় দম আটকে যাচ্ছিলাম যখন সে ব্রেডিং শুরু করে। তুমি এটা কোথায় শিখলে? আমি বলি, মনে হচ্ছে পেছনে ঘুরে দেখতে হবে সত্যি কি সে এটা করছে। রুবি আমাকে শিখিয়েছিল, সে আসতে বলে। কয়েক বছর আগে আমি এক ছোট মেয়েকে উদ্ধার করেছিলাম। প্রথমে সে শুধু আমাকে ছাড়া আর কাউকে ছুতে দিত না। সে চুলে বেনি করতে ভালোবাসতো, তাই আমি ওর জন্য শিখে নিই এবং খুব ভালো শিখেছিলাম। আমার ঠোঁট কাঁপে আর কান্না চেপে রাখতে ঠোঁট কামড়ে ধরি। হারামজাদা ছেলে। যখনই ভাবি এর চেয়ে বেশি তাকে ভালোবাসতে পারি না, ঠিক তখনই সে এমন কিছু করে বসে। এটা অস্বীকার করার উপায় নেই, একদিন সে অসাধারণ বাবা হবে। ভাবনাটা ভয় পেলেও আমি চাই না অন্য কেউ সেটা দেখার সৌভাগ্য পাক। ওহো, আসতে বলি, তোমার কবজির আর ব্যান্ডটা দাও। সে বলে। আমি হাত বাড়ালে সে ব্যান্ডটা খুলে ব্রেডের মাথায় বেঁধে দেয়। ধন্যবাদ, আমি মৃদু স্বরে বলি। উঠে দাঁড়াই, তার দিকে ফিরে তাকাই। নিজের ভেতর এক অদ্ভুত লড়াই চলছে। তার কোলে গিয়ে বসতে ইচ্ছে করছে, কিন্তু ভাবলেই গায়ে কাটা দেয়। তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছ? জিজ্ঞাসা করি। তোমার কিছু দেখাতে চাই, একজনের সাথে পরিচয় করাতে চাই। ভাবলাম হয়তো এটা তোমার সাহায্য করবে। কপাল কুঁচকে যায়, তবুও কৌতূহল নিয়ে মাথা হেলাই। সেভাবে কি দেখিয়ে আমার উপকার হতে পারে? আমি তো নিজেকে একেবারে শেষ, অসহায়, হোপলেস ভাবি। গাড়ির ভেতর 45 মিনিটের ড্রাইভে জেড স্কুলের এক গল্প করে কিভাবে সে হাই স্কুলে সাসপেন্ড হয়েছিল এবং প্রায় গ্র্যাজুয়েশন বাতিল হতে চলেছিল। সিনিয়র প্রাঙ্ক হিসেবে পুরো স্কুল গ্লিটার বম করেছিল, ফলে পুরো বছর তারা গোলাপি ঝিলমিলে মাঝে কাটিয়েছিল। একদিন ওর ছোটবেলার ছবি আমাকে দেখতে হবে। ওর হেটারোক্রোমিয়া তখনও ছিল, ভাবলেই মজা লাগে। বিশাল গেটের কাছে এক বিশাল গেটে গাড়ি থামে। সশস্ত্র গার্ড দাঁড়িয়ে। জেডের গাড়ি দেখেই ঢুকতে দেয়। এক লম্বা কাচের রাস্তা ধরে একটা মিনিগ্রাম টাইপ জায়গায় পৌঁছায়। মাঝখানে বিশাল বিল্ডিং, চারপাশে ছোট ছোট কটেজ টাইপ বাড়ি, বিশাল এক গ্রিন হাউস। মানুষ ফল সবজি নিয়ে ঘুরছে, কয়েকজন মেয়ে একসাথে হাঁটছে, হাসছে। এটা কোথায়? আমি জিজ্ঞাসা করি। যাদের নিরাপদে ফেরার কোনো বাড়ি নেই তাদের জন্য এই জায়গা, জেড বলে। আমি তাকিয়ে পড়ি, নতুন দৃষ্টিতে চারপাশ দেখি। কতজন থাকে এখানে? 132 জন সার্ভাইভার। সংখ্যাটা মুখস্থ বলায় আমার বুকের ভেতর কেমন করে ওঠে। কতজন রাখতে পারবে? সে কাঁধ ঝাঁকায়। যতজন দরকার, শত শত একর জমি আছে, প্রয়োজনে নতুন ডর্ম বানাই। তুমি সত্যি ভীষণ ধনী, তাই না? আমি মৃদু হেসে বলি। হ্যাঁ, কিন্তু সব যাই আমার অর্গানাইজেশনে। মুখ হাঁ করে চারপাশ দেখি, কত শান্ত মনে হয়। এগুলো ছাড়া আর কোনো সেফ হাউস আছে? আছে, দেশে বিদেশে বাড়াবো। সার্ভাইভারদের জন্য নিরাপদ জায়গা করে দিচ্ছি। ক্যালোরি কিভাবে? জানে না। সব কিছু গোপন, সব কিছু ভিন্ন নামে, কোনোভাবেই আমার সাথে লিঙ্ক নেই। এখানে বিশাল সিকিউরিটি, এমনকি নো ফ্লাই জোন। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আমি হতবাক, এরকম বাস্তবে চোখে না দেখলে বিশ্বাস হতো না। গ্রিন হাউজের ভেতর জেড হাত ধরে ভেতরে নিয়ে যায়। কুয়াশায় ভেজা গাছ, রঙিন ফুল, সবুজের মধ্যে রঙের ঝলকানি, যেন ছোট জঙ্গল।
হঠাৎ দুই ছেলে বড় টার্নিপ হাতে দৌড়ায়, পিছনে এক নারী দৌড়ায়। থামতে বলছে, জেড দুই মেয়ের কাছে নিয়ে যায় যারা বীজ রোপণ করছে। ক্যাটরিনা সানচেজ। জেড ডাক দেয়। মেয়েটি মুখ ঘুরিয়ে চায়, চেনা মুখ তবে ছোট, নারী রূপে, একটি চোখ চিরতরে বন্ধ। ও মাই গড, আমি ফিসফিস করি। জেড পরিচয় দিতে গেলে মেয়েটি দাস্তানা খুলে তাকে জড়িয়ে ধরে। তুমি আমাকে উদ্ধার করার জন্য দায়ী, ধন্যবাদ। মেয়েটি বলে। জেড হেসে বলে, তুমি ওই মেয়েটিকে ধন্যবাদ দাও যে আমাকে তোমার কথা বলেছিল। মেয়েটি আমাকে জড়িয়ে ধরে, চোখের পানি লুকাতে পারি না, কান্নার আওয়াজ বেরিয়ে আসে। রিও ছিল? মেয়েটি জিজ্ঞাসা করে। হ্যাঁ, আমি কাপা গলায় বলি। সে খুব ভালো মানুষ নয়। মেয়েটি হাসে, কিন্তু সে খারাপ কারণ সে খুব ভালো ভাই, অনেক কিছু ত্যাগ করেছে। আমি চোখ মুছি, যদিও অকার্যকর, কারণ আমার পানি গড়ায়। মানুষ সাদা কালো নয়, ক্যাটরিনা। তবে আমি জানি তার ভালোবাসা সাদা। সে হাসে। আমার চোখ তারা বের করে নিয়েছিল যখন রিও পালানোর চেষ্টা করেছিল। তখন আমি 10 বছর, বাবা মা মারা গিয়েছিল, আর সে সেই নারকী মহিলার কাছে বন্দি ছিল। ও নিজেকে ক্ষমা করেনি, তবে আমি জানি ও আমাকে রক্ষা করার জন্য যা করা দরকার করেছে। তোমায় আর আঘাত করেছিল? আমি জিজ্ঞাসা করি। সে মাথা নাড়ে, কিন্তু চোখে অন্ধকার। লিলিয়ান খুব ভালো ছিল না, তবে আর আঘাত করেনি। তবু ওর চোখের অন্ধকার দেখে বুঝি ও যতটা বলছে ততটা সহজ ছিল না। ক্যাটরিনা, একটা কথা জানতে পারি? আমি বললাম। ওরা কেন রিওকে এত দরকার ছিল? এতটা দরকার যে তোমাকে বন্ধক রাখলো? আমি এটা অনেকদিন ধরে ভাবছিলাম। রিও আমাকে বলেছিল তার বোনের কথা, কিন্তু এমন কি দরকার ছিল যে তার মতো একজনের বোনকে জিম্মি করে রাখতে হবে? টাকার লোভ দেখালেই তো অনেক পুরুষ তাদের হয়ে কাজ করতে রাজি হয়ে যাবে। সে গল সারস করে। আমার মনে হয় ফ্রান্সেসকা ওকে খুব পছন্দ করত। আমি কপাল কুঁচকে ফেলি। পছন্দ মানে প্রিয় গার্ডের মতো নাকি? সে মাথা নেড়ে ঠোঁট চেপে ধরে। লিলিয়ানকে ওদের নিয়ে অনেক বাজে কথা বলতে শুনেছি। ফ্রান্সেসকা নাকি খুব পছন্দ করত যেভাবে রিওকে সন্তুষ্ট করত। আমার মুখ হা হয়ে যায়, বুঝতে পারি। তারপর হঠাৎ আরেকটু উপলব্ধি আমাকে ধাক্কা দেয়। ওহো, ফ্রান্সেসকা আসলে রিওর সাথে শারীরিক সম্পর্ক করত। কিন্তু আমি নিশ্চিত এটা একপাক্ষিক ছিল না। ও যখনই রাজি হোক না কেন, আসলে ফ্রান্সেসকা ওকে ধর্ষণই করত, এবং সম্ভবত ওর ওপর নেশাগ্রস্ত ছিল। আমার চোখ জেরের দিকে যায়। তার চোয়াল শক্ত হয়ে আছে। এক ধরনের দুঃখের ঢেউ আমাকে আচ্ছন্ন করে। রিওর প্রতি আমার অনুভূতিকে আরও জটিল করে তোলে। ওই বাড়িতে বন্দি থাকার সময় একভাবে সে আমার বন্ধু হয়ে গিয়েছিল। 2 মাসের বেশি সময় ধরে আমাকে ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি ফ্রান্সেসকা ওকে নিয়েও একই কাজ করাচ্ছিল। আমার ভেতরের ঘৃণার অংশ এখনও ওকে আঁকড়ে ধরে আছে, কিন্তু সেটা নরম হয়ে আসছে। ও আমাকে অপহরণ করেছিল, নেকড়েদের মধ্যে ঠেলে দিয়েছিল, আর অন্য পুরুষেরা বারবার আমাকে ভেঙে দিচ্ছিল, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। তবুও শেষে টুকরোগুলো সেই কুড়িয়ে নিয়ে আমার রুমে ফিরিয়ে এনে যতটুকু সম্ভব জোড়া লাগানোর চেষ্টা করেছিল। আমাকে ঘৃণা করতে চাই, কিন্তু জানি না পারি কি না। তুমি আমাকে এটা বলার জন্য ধন্যবাদ। আমি নরম স্বরে বললাম। ক্যাটরিনার ঠোঁট কাঁপল। আমার এক চোখ গেছে, কিন্তু আমার মনে হয় রিওর অনেক কিছু হারিয়েছে। আমি চাই ও যেখানেই থাকুক ভালো নিরাপদে থাকুক। আমি নতুন করে চোখের জল চেপে ধরলাম, মাথা নাড়লাম। আমিও তাই চাই। আমরা তাকে বিদায় দিয়ে আসলাম, প্রতিশ্রুতি দিয়ে যে আমি আবার আসব। আমার ভেতরে যুদ্ধ টের পেয়ে জেট চুপচাপ থেকে আমাকে স্ন্যাকচুয়ারির আরেক অংশে নিয়ে গেল, যেখানে দুই মেয়ে মুরগির খাঁচায় যত্ন নিচ্ছিল, ডিম তুলে নিচ্ছিল। হঠাৎ এক মেয়ে ঘুরে দাঁড়াতে আমি হাঁপিয়ে উঠলাম। জিলিয়ান। আমি ফিসফিস করে বললাম। সে ঘুরে দাঁড়িয়ে চোখ বড় বড় করে ফেলল। ও মাই গড, সে বলে উঠল। তার উচ্চারণ আরও গাঢ় হয়ে গেল। তারপর তাড়াহুড়ো করে ডিমের ঝুড়ি নামিয়ে রেখে দৌড়ে আমার দিকে ছুটে এলো। আমরা মাঝপথে মিলিত হলাম, একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ফ্রান্সিসকার মানসিক খেলা আমাদের একে অপরের দিকে তাকানো কঠিন করে তুলেছিল। যখন জিলেন আর ক্লোরিয়া বিক্রি হয়ে গিয়েছিল, কিন্তু সবকিছুই মুছে গেল, কারণ আমরা এখন মুক্ত। আমার চোখ ঝাপসা হয়ে গেল। ছাড়ার সময় দেখলাম জিলিয়নের চোখেও জল। কেমন আছো? আমি গলাধর্ণি করে বললাম। যখন সে নাক সিটকাল, যতটা সম্ভব ভালো, কিন্তু সেটা খুব বেশি কিছু না, সে বলল। আমি মাথা নাড়লাম। আমিও। মনে হয় ধীরে ধীরে মৃত্যু হচ্ছে। সে কাঁধ ঝাঁকালো, উদাস থাকার ভান করলো।
আমিও তাই অনুভব করি। তবে ডক্টর মেবেলকে দেখাচ্ছি, আর এই জায়গাটা সে আঙুল দিয়ে চারপাশ দেখালো অনেক সাহায্য করেছে। একসাথে থাকা, কাজ করা, ব্যস্ত থাকা আমাকে ডুবে যেতে দেয়নি। আগে আমি রাস্তায় থাকতাম, আর একটা অংশ চাইনি আমাকে কেউ উদ্ধার করুক, কারণ তখন আমাকে আবার সেই রাস্তায় ফিরতে হতো। কিন্তু এটা আমাকে বাঁচিয়েছে। সে জেডের দিকে তাকালো, স্বীকারোক্তিতে অস্বস্তি বোধ করলেও নিজেকে সোজা রাখলো। অনুভূতি শেয়ার করা কঠিন। সাহায্য করতে পেরে ভালো লাগছে। জেড সহজভাবে বলল, তার চোখে উষ্ণতার ঝিলিক। সে একজন ঠান্ডা মাথার খুনি, কিন্তু সার্ভাইভারদের চোখে আশা দেখলে গলে যায়। কারণ ভয় আর বন্দিত্বের মধ্যে থাকা অবস্থায় প্রথম যে জিনিস হারায় সেটা হলো আশা। আর সেটা ফেরত পাওয়া পৃথিবীর সেরা উপহার। আমার ঠোঁট কেঁপে উঠল। বুঝতে পারলাম না আবার জিলেনকে জড়িয়ে ধরবো, নাকি ঘুরে জেডের ঠোঁটে চুমু খেয়ে বসবো। জিলিয়নের জন্য আনন্দে বুক ভরে গেল, আর নিজের ভেতরের ফাটলগুলো যেন খানিক মেরামত হলো। আমরা 1 ঘন্টা ধরে খাঁচার কাছে বসে গল্প করলাম। জেড অন্য মেয়েটির সাথে মুরগির কাজে সাহায্য করছিল। জিলিয়ন আমাকে তার অতীতের কথা বলল, আমি আমার গল্প বললাম। ও আমাকে কথা দিতে বলল, আমার কোনো বই প্রকাশ হলে ওকে সাইন করে দিতে হবে। শুনে আমার হৃদয় ভাঙলো, আবার জোড়া লাগলো। আমি লেখার কথা খুব মিস করি, কিন্তু এখনও তার জন্য প্রস্তুত নই। অবশেষে আমরা জিলিয়নকে তার কাজে ফিরতে দিয়ে বাকি গ্রাম ঘুরে দেখলাম। সেখানে শিশুদের জন্য ক্লাসরুম, বড়দের জন্য ওয়ার্কশপ, তাদের পেশা শেখানোর জন্য কোর্স, জীবনের জন্য প্রয়োজনীয় স্কিল শেখানো, যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। কেউ যেতে চাইলে যেতে পারে। জেট কখনো তাদের স্বাধীনতা কেড়ে নিতে চায় না। যারা নতুন জীবন গড়তে চায় তারা তা গড়তে পারে। এমনকি ঘোরার আস্তাবলও আছে, যেখানে তাদের জন্য থেরাপি হয়। অনসিট থেরাপিস্টও আছে। ডক্টর মেবেল একজন। যখন প্রথম বাড়ি ফিরেছিলাম সব মনে নেই, কিন্তু তার উষ্ণতা ভুলিনি। সে আমাকে অনেক সাহায্য করেছিল। শিগগিরই আবার নিয়মিত দেখা করার পরিকল্পনা করছি। ঘন্টার পর ঘন্টা শিশুদের সাথে খেললাম, সার্ভাইভারদের সাথে কথা বললাম। ছোট্ট সারার সাথেও দেখা হলো, যে এখনো জেডকে তার বাবা বানাতে চায়। জেড যখন আমার দিকে উষ্ণ চোখে তাকালো, সারা যখন তার উপর লাফাচ্ছিল, তখন এক মুহূর্তের জন্য মনে হলো এখনই হ্যাঁ বলে দিই। একদিন সে দারুণ বাবা হবে, কিন্তু আজ নয়। যখন আমি নিজেকে ভেঙে না কেটে আবার গড়তে শিখছি। গাড়িতে ওঠার পর অনুভূতিতে ভেসে যাচ্ছিলাম। জেড যা তৈরি করেছে তার সৌন্দর্য দেখে, জিলিয়নকে দেখে, রিওর গল্প শুনে আমি একদম বিধ্বস্ত। তুমি কি এখনও তাকে হত্যা করতে চাও? আমি জিজ্ঞেস করলাম। ব্যাখ্যা করার দরকার পড়ল না। সে জানে কার কথা বলছি। হ্যাঁ, সে বলল। তার বোনের সাথে দেখা করার পরও, জেনে যাওয়ার পরও যে সেও অনেক ভুগেছে। সে এক মুহূর্ত চুপ করে রইল। একজনের কষ্ট অন্যের ইনফ্লিক্টেড কষ্টের অজুহাত হতে পারে না। ঠিক বলেছ, কিন্তু ওরও তো কোনো উপায় ছিল না। আমি বললাম। জেট চল শক্ত করে গাড়ি চালিয়ে ডিট রোড ধরে বেরিয়ে গেল। বেবি, এর কোনো সহজ উত্তর নেই। তুমি চাইলে যে আমি ওকে ক্ষমা করব সেটা কোনোদিন হবে না। ও সরাসরি তোমাকে গাড়ি দুর্ঘটনায় মেরে ফেলতে চেয়েছিল। তোমাকে অপহরণ করেছে, এমন জায়গায় নিয়ে গেছে যেখানে তোমার ওপর বারবার নির্যাতন হয়েছে। আমি কি বলবো? সে নিজেও ভিকটিম, তাই সব ক্ষমা করে দেব? আমি মুখ বন্ধ করে নিলাম। যেমন মানুষ সাদা কালো নয়, তেমন আমাদের তাদের প্রতি অনুভূতিও নয়। রিও আমাকে অনেক কষ্ট দিয়েছে। জেড সেটা অনুভব করে। তার চোখে রিও সেই লোক যে আমার জীবন নষ্ট করেছে। আমি তাকে দোষ দিতে পারি না। বরং যদি উল্টো হতো, আমি কি ক্ষমা করতাম? আমার দুঃখিত লাগছে, আমি বললাম। সে দীর্ঘশ্বাস ফেলল। তোমার দুঃখিত বলার কিছু নেই, লিটল মাউস। গেট খুলে গেল। আমরা রাস্তায় বেরিয়ে এলাম। তুমি কি আমাকে আরেকটা জায়গায় নিয়ে যাবে? আমি জিজ্ঞাসা করলাম। যে কোনো জায়গায়, সে বলল। আমি হাত তুলে আমার কবজি রিওর করা বারকোড ট্যাটু দেখালাম। আমি একটা ট্যাটু করতে চাই। সে হাসলো। আমার নামে? আমি নাক সিটকালাম। স্বপ্ন দেখো মিস্টার। ডায়েরি, মার্চ 14, 2022। জেড তার নাম আমার কবজিতে ট্যাটু করানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে বলেছিলাম যে এটা সব সম্পর্কের জন্য অভিশাপ। ওর নিজের পাশায় আমার নামে ট্যাটু করানোর অফারও দিয়েছিল, এবং সেটা যতই লোভনীয়ই হোক না কেন আমি তা প্রত্যাখ্যান করেছি। তার পরিবর্তে আমি একটি জটিল নকশার গোলাপের ট্যাটু করিয়েছি, যা পুরো বারকোডটিকে ঢেকে দিয়েছে। আর এর ডালপালা আমার হাতের চারপাশে পেঁচিয়ে রয়েছে। আমি জেডকে বলেছিলাম যে এখন আমার নিজের একটি গোলাপ আছে, যা কখনো মারা যাবে না, এবং আমি নিশ্চিত ওর চোখ তখন হালকা ভিজে গিয়েছিল। এটি সত্যিই সুন্দর, এবং মনে হচ্ছে আমি সঠিক পথে আরেকটি ধাপ এগিয়েছি।
সেফ হাউসে থাকা প্রায় সব নারী এবং শিশুদের গায়েও বারকোড ছিল। কারোটা ঢেকে ফেলা হয়েছে, কারোটা আগের মতোই রয়ে গেছে। কেউ কেউ এটি স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিতে চায়, যেমনটা জেড তার ক্ষতগুলোর সাথে করে। আর কেউ কেউ, যেমন আমি, আমাদের জীবনের সেই অংশ থেকে এড়িয়ে যেতে চাই। আর প্রথমবারের মতো যেদিন থেকে আমি বাড়ি ফিরেছি, সেদিনের চেয়ে নিজেকে একটু হালকা অনুভব করছি। মনে হচ্ছে যেন এটি আসলেই একটু নিরাময়কের মতো অ্যাডলাইন